এক তরুণী বউ, যার তীক্ষ্ণ কথার তীর প্রতিদিন তার শ্বশুরের হৃদয়ে বিধত। প্রতিটি কথাই ছিল তাচ্ছিল্য, ছিল অভিযোগ। আমার কপালই খারাপ, এমন শ্বশুর পেয়েছি। কিন্তু একদিন যখন সেই শ্বশুরের নীরব জীবনের সত্য প্রকাশ পেল, তখন সেই বউয়ের সমস্ত বিশ্বাস, তার মানবিকতার ভিত্তি কেঁপে উঠল। এই গল্প একজন নীরব নায়কের, যিনি নিজের কষ্ট গোপন করে পরিবারের জন্য নিঃশব্দে সবকিছু করে গেছেন। আর এই গল্প একটি পরিবর্তনের, যেখানে একটি ভুল বোঝাবুঝির পর্দা সরে গিয়ে ভালোবাসা ও সম্মানের নতুন আলো জ্বলে উঠল। শ্যামলাল ৬৫ বছর বয়সে পৌঁছে গিয়েছিলেন। তার শরীর কিছুটা বেঁকে গিয়েছিল। তার স্ত্রী ১ বছর আগে মারা গিয়েছিলেন। ছেলে অরুণ এখন বড় হয়ে গিয়েছিল এবং একটি ভালো প্রাইভেট কোম্পানিতে কাজ করত। ২ বছর আগে তার বিয়ে হয়েছিল। বউ মায়া খুব পড়াশোনা করা এবং তীক্ষ্ণ বুদ্ধির ছিল। কথাবার্তায় স্পষ্ট এবং চিন্তাভাবনায় তীক্ষ্ণ, কিন্তু সেই তীক্ষ্ণতা এখন ধীরে ধীরে খোঁচা দেওয়া শুরু করেছিল। মায়া প্রায়ই বলতো, বাবা কিছুই করেন না, সারাদিন শুধু টিভি দেখেন। কখনো কখনো বন্ধুরা এলে সে মজা করে বলতো, শাশুড়ি তো নেই আর শ্বশুর রিটায়ারমেন্টের পর ফুল টাইম এনজয় করছেন। সবাই হাসত, কিন্তু শ্যামলাল কিছু বলতেন না, শুধু মুচকি হাসতেন। তার হাসিতে কোনো অভিযোগ ছিল না, কোনো সাফাইও ছিল না, শুধু একটা নীরবতা ছিল, যেন তিনি জানতেন যে এখন আর কেউ তাকে বুঝবে না। তিনি শুধু নিজের কাজ করে যেতেন, প্রতিদিন কোনো কথা না বলে, কিছু না দেখিয়ে। একদিন মায়ার এক বন্ধু বাড়িতে এলো। চা খেতে খেতে সে সাধারণভাবে বলল, তোমার বাবা সারাদিন একা থাকেন তাই না? কোনো জরুরি পরিস্থিতি হলে কি হবে? মায়া উত্তর দিল, কেন, তিনি তো কিছু করেন না, যাই হোক সব সময় বাড়িতেই থাকেন। বন্ধু বোঝাল, তুমি অফিসে যাও আর ছেলে স্কুলে। লিভিং রুমে একটা ক্যামেরা লাগিয়ে নাও, অন্তত কিছু হলে দেখতে পারবে। মায়ার কথাটা বাস্তবসম্মত মনে হলো। ২ দিন পর একটা ইনডোর সিসিটিভি ক্যামেরা লাগানো হলো, ড্রয়িং রুমে, বাইরে নয়, শুধু বাড়ির ভিতরে, যাতে কার্যকলাপ দেখা যায়। শ্যামলাল কোনো প্রশ্ন করলেন না, তিনি শুধু দেখলেন এবং চুপ করে রইলেন। তিনি অভ্যস্ত ছিলেন, এখন কোনো কিছুই তার জন্য ছিল না, এই কথা তিনি মেনে নিয়েছিলেন। এখন মায়া অফিসে যাওয়ার সময় ফোনে অ্যাপ খুলে মাঝে মাঝে বাড়ি দেখত। শুরুতে সে লক্ষ্য করল যে বাবা একা বসে থাকেন। একদিন দেখল ডেলিভারিওয়ালা এসেছে এবং টাকা চাইছে। বাবা কার্ড বের করে পেমেন্ট করলেন। বাবা টাকা দিয়েছেন। মায়া অবাক হলো। সন্ধ্যায় দেখল রান্নাঘরে কিছু জিনিস পরিষ্কার করে রাখা আছে এবং জুতোও ধোয়া। হয়তো কাজের লোক এসেছিল, সে মনে মনে ভাবল। কিন্তু ধীরে ধীরে সেই অ্যাপ তার অভ্যাস হয়ে গেল। মায়া কৌতূহলে ক্যামেরার ফুটেজ দেখতে শুরু করল। তার এখনও বিশ্বাস হচ্ছিল না যে যাকে সে কিছু না করা মানুষ ভাবত, সে নীরবে সব কিছু করে যাচ্ছিল। একদিন সকালে যখন সে অফিসের জন্য তৈরি হচ্ছিল, দেখল জুতো একদম চকচক করছে, ছেলের ব্যাগ প্যাক করা, টিফিন তৈরি। কাজের মেয়ে রাধা তো ছুটিতে ছিল, এখন সে সত্য জানতে চাইল। সেই রাতে সে সিসিটিভির পুরনো দিনের রেকর্ডিং খুলল, ফাস্ট ফরওয়ার্ড করে দেখল। সকাল ৫টা ১০-এ শ্যামলাল ওঠেন, রান্নাঘরে গিয়ে সিঙ্ক পরিষ্কার করেন, দুধের পাত্র ধোন, খবরের কাগজ না পেলে নিজে গিয়ে আনেন, ছেলের ইউনিফর্ম ঝাড়েন, তারপর চা বানান এবং নিজে সবার শেষে পান করেন। মায়ার চোখ ভিজে এলো। যাকে আমি বোঝা ভেবেছি সে তো এই বাড়ির ভিত্তি, কিন্তু তখনও সে কারো সাথে কিছু বলল না। ভেতরে অপরাধ বোধ ছিল, কিন্তু অহংকারও ছিল। হয়তো এটা ১-২ দিনের জন্য করেছেন বা দেখানোর জন্য। সে নিজেকে সান্ত্বনা দিল। সে জানত না যে আসল ধাক্কা এখনো আসা বাকি, এবং সেই ধাক্কা এমন এক রাত দেবে যা সিসিটিভিতে ধরা পড়েছিল, কিন্তু কেউ কখনো দেখেনি। সেই রাতে ছেলের ঘুম আসছিল না। সে কাঁদতে কাঁদতে অবশেষে ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ল। মায়া উঠে রান্নাঘরে পানি নিতে এলো। তখন দেখল ড্রয়িং রুমের আলো জ্বলছে, অথচ সবাই ঘুমিয়ে গিয়েছিল। মায়ার কিছু অদ্ভুত লাগলো। সে আস্তে করে মোবাইল তুলে সিসিটিভি অ্যাপ খুলে ক্যামেরা লাইভ করল। স্ক্রিনে দেখা গেল শ্যামলাল একা সোফায় বসে আছেন, হাতে একটা পুরনো ফ্রেম করা ছবি। তিনি চশমা খুলে রেখেছিলেন। আলো খুব মৃদু ছিল, কিন্তু ক্যামেরার নাইট ভিশনের কারণে তার মুখ স্পষ্ট দেখা যাচ্ছিল। তিনি শুধু বসেছিলেন না, তিনি ছবিটার দিকে তাকিয়েছিলেন, যেন তাতে কোনো উত্তর খুঁজছেন। তার চোখ ভিজেছিল এবং ঠোঁট নড়ছিল, খুব আস্তে, যেন কাউকে ডাকছেন। মায়া ভলিউম বাড়াল। আওয়াজ খুব মৃদু ছিল, কিন্তু একটা বাক্য যেন সোজা হৃদয় ভেদ করে গেল। কাশ তুমি থাকতে, কেউ তো থাকতো বোঝার জন্য।
তিনি চুপ হয়ে গেলেন। তারপর একটা দীর্ঘ নীরবতা এবং একটা দীর্ঘ শ্বাস ভাঙল। সব কিছু করি, কিন্তু কেউ জিজ্ঞেসই করে না। এখন অভ্যাস হয়ে গেছে উপেক্ষিত হওয়ার। মায়ার হাত থেকে মোবাইল পড়ে যাওয়ার উপক্রম হলো। তার চোখ কাঁপতে লাগলো। যে মানুষটিকে সে প্রতিদিন বেকার, কিছু কাজের নয় এমন শব্দ দিয়ে আঘাত করত, সে রাতে নিজের সাথে লড়াই করছিল, ভেঙে পড়ছিল এবং কোনো প্রয়াত আত্মাকে স্মরণ করে বেঁচে থাকার কারণ খুঁজছিল। সেই ছবিটি ছিল তার স্ত্রীর, অর্থাৎ মায়ার শাশুড়ির। মায়া কখনো তাকে স্মরণ করেনি। সে কখনো জানার চেষ্টা করেনি যে তার চলে যাওয়ার পর শ্যামলাল কিভাবে বেঁচে আছেন। মায়া বহুবার সেই ছবিটি ড্রয়িং রুম থেকে সরানোর কথা বলেছিল। এই পুরনো জিনিস দেখলে মেজাজ আরও খারাপ হয়, আধুনিক সাজসজ্জায় মানায় না। এখন সেই ছবি ঘরের সবচেয়ে সত্য জিনিস বলে মনে হচ্ছিল। মায়া কিছু না বলে চুপচাপ ঘুমানোর চেষ্টা করল, কিন্তু সেই আওয়াজ তার কানে বাজতে থাকল। বন্ধুরা, আমরা আপনাদের জন্য একের পর এক দারুণ গল্প নিয়ে আসি, কিন্তু আমাদের দুঃখ হয় যে আমাদের অনেক দর্শক আমাদের চ্যানেলে সাবস্ক্রাইব করেন না। আমি আশা করি আপনি এখনই নিচে সাবস্ক্রাইব বোতামে ক্লিক করবেন এবং এই গল্পের কোন অংশটি আপনার সবচেয়ে ভালো লেগেছে তা কমেন্টে অবশ্যই লিখবেন। পরের দিন সকালে মায়া কিছুই বলল না, কিন্তু তার দৃষ্টিতে পার্থক্য ছিল। সে আর আগের মতো চোখ ফিরিয়ে নিচ্ছিল না। এখন সে শ্যামলালের দিকে সরাসরি তাকাত। বাবা রোজের মতো উঠলেন, খবরের কাগজ নিলেন, চা বানালেন, কিন্তু আজ তিনি ক্লান্ত দেখাচ্ছিলেন। হয়তো রাতের সেই কথাগুলো তাকেও ভারী লেগেছিল। মায়া আস্তে করে বলল, বাবা, আজ দুধ আমি নিয়ে আসব। তিনি মুচকি হাসলেন। আরে, আমি নিয়ে এসেছি, তুমি অফিসের জন্য তৈরি হও বেটা। মায়া কিছু বলতে পারল না। এখন তার কাছে কোনো শব্দ ছিল না। সে সব কথার উল্টো জবাব দিত, কিন্তু আজ তার জিভ জবাব দিয়েছিল। সন্ধ্যায় যখন সে অফিস থেকে ফিরল, দেখল বাবা আবার সেই কাজগুলো করছেন। দরজা খোলা, ছেলেকে সামলানো, পানির পাত্র ভরা। মায়া তার ঘরে গেল এবং প্রথমবার সরাসরি সিসিটিভির পুরনো রেকর্ডিং খোলে। 2 সপ্তাহ পিছিয়ে গেল। প্রতিদিন, প্রতি সকাল, প্রতি দুপুর, প্রতি সন্ধ্যায় একই মানুষ প্রতিটি ছোট বড় কাজ করতে দেখা গেল। কোনো প্রশংসা নেই, কোনো অভিযোগ নেই, শুধু নীরব দায়িত্ব। এখন তার বুঝতে পারল যে বাড়িতে যে জিনিসগুলো নিজে নিজে হয়ে যেত, আসলে সেগুলো বাবার কারণে ছিল। এখন সে দেখত, যখন সে অফিসে যেত, বাবা তার জুতো সঠিকভাবে সোজা করে রাখতেন। যখন ছেলে স্কুল থেকে ফিরত, তার ব্যাগ থেকে নোংরা টিফিন বের করে ধুয়ে রাখতেন। যখন সবাই ঘুমিয়ে পড়ত, তিনি চুপচাপ পাত্র তুলে রান্নাঘরে রাখতেন। এক রাতে মায়া নিজে রান্নাঘরে চা বানাচ্ছিল। শ্যামলাল এলেন এবং বললেন, তুমি কেন বানাচ্ছ? আমি বানিয়ে দিই। মায়া প্রথমবার জবাব দিল, আজ আমাকে বানাতে দিন, আমারও তো কিছু অভ্যাস বদলাতে হবে, তাই না? শ্যামলাল কিছুক্ষণ চুপ রইলেন, তারপর বললেন, পরিবর্তনে দেরি হয় না বেটা, তবে তার হৃদয় থেকে হওয়া উচিত। মায়া তাকে দেখল। এখন তার চোখে সেই কঠোরতা ছিল না, সেখানে শুধু অপরাধবোধ আর একটা অসম্পূর্ণ ক্ষমা ছিল। কিন্তু তখনও সে কিছু বলতে পারছিল না। জিভে শব্দ ছিল না এবং চোখে লজ্জা ছিল। তাই সে সিদ্ধান্ত নিল, এখন সে ক্ষমা মুখে নয়, কাজ দিয়ে চাইবে। পরের দিন সে ছেলেকে স্কুলের জন্য তৈরি করার সময় বলল, তোমার দাদাজিকে ধন্যবাদ বলো, রোজ তোমার টিফিন তিনিই প্যাক করেন। ছেলে অবাক হয়ে তাকাল। মায়া মুচকি হাসল, সত্যি বেটা। একদিন ছেলে বলল, মা, আমি দাদাজির মতো হতে চাই, আমিও কি সকালে তাড়াতাড়ি উঠব? মায়া তাকে কোলে তুলে বলল, অবশ্যই, তবে প্রথমে তাদের মতো চুপচাপ কাজ করা শেখো, কিছু না দেখিয়ে, ক্লান্তি না জানিয়ে। কিন্তু এই যাত্রায় এমন একটা মুহূর্ত এলো যখন মায়া আবার ভেঙে পড়ল। সেদিন শ্যামলালের শরীরটা একটু খারাপ হয়েছিল, হালকা মাথা ঘুরেছিল এবং তিনি নিজেই ডাক্তারকে ফোন করেছিলেন। মায়া যখন অফিস থেকে ফিরল, তখন তাকে হাসপাতালে স্যালাইনের সাথে দেখল। মায়া ডাক্তারকে জিজ্ঞেস করল, আপনি কিভাবে জানলেন? ডাক্তার জবাব দিলেন, ইনি নিজে ফোন করেছিলেন। বললেন, ছেলে আর বউ অফিসে আছে, তাদের বিরক্ত করবেন না, আমি পাশের ক্লিনিকে চলে এসেছি। মায়া সেখানেই চেয়ারে বসে কেঁদে ফেলল। একজন মানুষ যিনি বাড়ি চালান, তিনি তার নিজের কষ্ট নিজে সামলান, যাতে কেউ বিরক্ত না হয়। মায়া প্রথমবার তার হাত ধরে বলল, এখন সব কিছু বদলাবে বাবা, এখন আপনার কষ্ট আমাদের থেকে বড় হবে, কারণ আপনি এই বাড়ির থেকেও বড়। হাসপাতাল থেকে বাড়ি ফিরে শ্যামলাল একটু দুর্বল ছিলেন, কিন্তু মুখে সেই পুরনো হাসি ছিল, যা এখন মায়ার কাছে প্রতিদিন আরও গভীরভাবে বোঝা যাচ্ছিল। সেই হাসি এখন শুধু একজন বৃদ্ধের ছিল না, সেটা ছিল এমন একজন মানুষের
যিনি নিজেকে কোথাও হারিয়ে ফেলেছিলেন, কিন্তু তবুও সবার জন্য বেঁচেছিলেন। মায়া এখন প্রতিটি বিষয়ে খেয়াল রাখতে শুরু করেছিল, বাবার ওষুধের সময়, তার প্রিয় খাবার, তার পুরনো বই, এমনকি তার ঘুমের সময়ও। কিন্তু যখন আপনি কাউকে বুঝতে শুরু করেন, তখন অতীত নিজে নিজেই সামনে চলে আসে। মায়ার একটা পুরনো দিন মনে পড়ল, এমন একটা দিন যা সে কখনো মনে করতে চায়নি। প্রায় 6 মাস আগের কথা। এক দুপুরে মায়ার সোনার আংটি হারিয়ে গিয়েছিল। অনেক খোঁজার পরও পাওয়া যায়নি। মায়া বিরক্ত ছিল, কিন্তু সেই বিরক্তিতে একটা ভুল কথা বলে ফেলেছিল। বাড়িতে আর কে আছে যে সারাদিন এখানে থাকে? অরুণ তাকে থামানোর চেষ্টা করেছিল। মায়া, তুমি কি বলছো? কিন্তু মায়ার চোখে সন্দেহ ছিল। সেদিন বাড়ির পরিবেশ অদ্ভুত হয়ে গিয়েছিল। শ্যামলাল কিছু বলেননি, তিনি শুধু নিজের ঘরে চলে গিয়েছিলেন এবং পরের 2 দিন খুব চুপচাপ ছিলেন। তৃতীয় দিন মায়া রান্নাঘরে গ্যাসের কাছে কিছু পড়ে থাকা জিনিস খুঁজছিল। তখন স্ল্যাবের নিচে থেকে কিছু চকচক করতে দেখল। সেটা ছিল সেই আংটি। মায়া অবাক হল। সে আংটিটা তুলল, কিছুক্ষণ ভাবল এবং তারপর নিজের ঘরে চলে গেল। সেদিন মায়া কিছুই অনুভব করেনি, কিন্তু আজ যখন সব মনে পড়ল, তখন তার আত্মা কেঁপে উঠল। আমি সেই মানুষটির ওপর সন্দেহ করেছি, যিনি প্রতিদিন আমার জন্য নিজের জীবন পর্যন্ত উৎসর্গ করতে প্রস্তুত থাকেন। সে ভেঙে পড়েছিল। সেই রাতে সে নিজের সাথে একটা প্রতিজ্ঞা করল। এখন সে শুধু ভালোবাসা এবং সম্মান দেবে না, সে তার পুরনো প্রতিটি ক্ষতের মলম নিজে হবে এবং সেই মলম শব্দেময় কাজে লাগাবে। পরের দিন মায়া একটা পুরনো কাঠের বাক্স বের করল। তাতে বাবার পুরনো জিনিস ছিল, ঘড়ি, পুরনো চিঠি, কিছু ছবি এবং একটা ডায়েরি। মায়া সেই ডায়েরিটা আস্তে করে উল্টাল। তাতে তার স্ত্রীর লেখা কিছু নোট ছিল। একটা পাতায় লেখা ছিল, যদি কখনো আমি না থাকি তবে একে একা ফেলে দিও না। এরা বলবেন না, কিন্তু সবকিছু অনুভব করেন। মায়া সেই পাতাটা চুপচাপ বাবার ঘরে রেখে দিল, সেই ছবির ফ্রেমের নিচে। পরের দিন যখন বাবা সেই নোট পড়লেন, তিনি বুঝে গেলেন কে রেখেছে। তার চোখ ভিজে গেল, কিন্তু তিনি কিছু বললেন না। শুধু ঘর থেকে বেরিয়ে মায়ার কাছে এসে বললেন, মায়া বেটা, বাড়িতে এই দিনগুলোতে কত শান্তি, তাই না? মায়া বলল, শান্তি নয় বাবা, সম্মান। তিনি মুচকি হাসলেন এবং পাশে বসে পড়লেন। 1 কাপ চা তিনি বানালেন, 1 কাপ মায়া বানাল। আজ প্রথমবার তারা দুজনে একসাথে চা পান করল, কোনো আনুষ্ঠানিকতা ছাড়া, কোনো সংকোচ ছাড়া। মায়া আস্তে করে বলল, আপনার কখনো একাকিত্ব লাগেনি? শ্যামলাল বললেন, প্রতিদিন লাগত, কিন্তু এখন আর না। মায়া জিজ্ঞাসা করল, এখন কেন না? তিনি বললেন, এখন কেউ আছে যে বোঝে এবং কখনো কখনো শুধু বোঝা হয়ে যাওয়াই সবচেয়ে বড় ওষুধ। মায়া চুপ রইল, কিন্তু তার চোখে এখন শব্দ ছিল না, শুধু কৃতজ্ঞতা ছিল। সেই সন্ধ্যায় সে আবার ছেলের স্কুলে গেল। স্কুলের বুলেটিন বোর্ডে প্যারেন্ট অফ দ্য মান্থের নমিনেশন চলছিল। মায়া ফর্ম পূরণ করল, নাম শ্যামলাল চৌধুরী, এবং ফর্মটি কাউকে না জানিয়ে জমা দিয়ে দিল। 2 সপ্তাহ পর পুরো স্কুলের সামনে শ্যামলালকে মঞ্চে ডাকা হলো এবং তাকে মোস্ট ভ্যালুয়েবল ফ্যামিলি মেম্বারের পুরস্কার দেওয়া হলো। বাচ্চারা হাততালি দিল, শিক্ষকরা প্রশংসা করলেন এবং মায়া তার ছেলের হাত ধরে বলল, বেটা, যদি কখনো তুমি বড় হয়ে আমার মতো হও তাও ঠিক আছে, কিন্তু যদি দাদাজির মতো হও তবে আমি গর্ববোধ করব। শ্যামলাল মঞ্চে কিছু বললেন না, শুধু হাত জোড় করে মুচকি হাসলেন। তিনি এখনও সেই একই ছিলেন, চুপ, শান্ত, কিন্তু এখন আর একা নন। স্কুল থেকে ফেরার সময় শ্যামলাল তার বৌমা মায়াকে জিজ্ঞেস করলেন, এসব কে করেছিল বেটা? স্কুলে আমাকে মঞ্চে ডাকিয়ে সম্মান দেওয়ালো? মায়া কিছুক্ষণ চুপ রইল, তারপর আস্তে করে বলল, আপনি যা প্রতিদিন করেন তার একটা ছোট্ট জবাব ছিল বাবা। শুধু এই চেষ্টা ছিল যে একদিন আপনি তা দেখতে পান যা আমরা সবাই দেখেছি কিন্তু বলতে পারিনি। শ্যামলাল মুচকি হাসলেন, কিছু বললেন না। তিনি এখনও তেমনই শান্ত ছিলেন যেমন সব সময় ছিলেন, কিন্তু তার চোখে প্রথমবার একটা ভরসার আলো ছিল যে এখন তিনি আর একা নন। মায়া সিদ্ধান্ত নিয়েছিল যে এখন সে শুধু বাড়ির ভিতরে নয়, বিশ্বের সামনেও বাবার সম্মান বাড়াবে, সেই সম্মান যা তার মতো লাখো বৃদ্ধ মানুষ পান না। এক রবিবার যখন পুরো পরিবার বাড়িতে ছিল, মায়া একটা ছোট্ট সমাবেশের আয়োজন করল। ছেলের বন্ধুদের, কলোনির কিছু লোক এবং 2-3 জন শিক্ষককে ডাকল। মায়া পুরো ড্রয়িং রুমে একটা কোণ সাজালো।
ছেলে একটা ছোট্ট বক্তৃতা দিল। আমার দাদাজি আমার সবচেয়ে বড় হিরো, কারণ তিনি রোজ আমাদের জন্য সবকিছু করেন কিছু না বলে। তারপর মায়া দাঁড়ালো এবং খুব সরল কথা বলল, আজকাল যখন আমরা লাইক, কমেন্ট আর প্রমোশনে বৈধতা খুঁজি, আমাদের বাড়িতে এমন মানুষ থাকেন যারা কোনো বৈধতা ছাড়াই শুধু সম্পর্কের জন্য বাঁচেন। আমার বাবা তেমনই। আমরা কেউ তাকে কখনো দেখিনি, কারণ আমরা কখনো থামিনি। কিন্তু আজ আমি সবাইকে থামাচ্ছি যাতে তাকে দেখা যায় পুরোপুরি সম্মানের সাথে। পুরো ঘর হাততালিতে ফেটে পড়ল। শ্যামলাল কিছুক্ষণের জন্য চোখ বন্ধ করলেন। তার ঠোঁট কাঁপছিল। তারপর তিনি আস্তে করে দাঁড়ালেন এবং শুধু বললেন, যদি কেউ জিজ্ঞেস করে তুমি কেমন আছো, তবে জীবন সহজ হয়ে যায়। আমার মনে হয়েছিল আমার জীবন সহজ নয়, কিন্তু এখন তা একা নয়। ধন্যবাদ। সবার চোখ ভিজে গেল। সেই রাতে মায়া বারান্দায় বসেছিল এবং শ্যামলাল পাশে এসে বসলেন। চুপচাপ দুজনে গরম চা পান করলেন, কোনো কথা না বলে। তারপর শ্যামলাল জিজ্ঞেস করলেন, মায়া বেটা, আমি কখনো তোকে মেয়ের মতো ডাকিনি, হয়তো আমার ভয় ছিল তুই না করে দিবি। মায়ার চোখে ঝিলিক দিল। সে আস্তে করে তার কাঁধে মাথা রেখে বলল, আপনি আজ ডেকেছেন তাই আমি বলছি। আপনি শুধু বাবা নন, আমার দ্বিতীয় জন্মদাতা। এখন আমি যা কিছু তাতে আপনার অংশই সবচেয়ে বেশি। ধীরে ধীরে জীবন শান্তভাবে বইতে লাগল। বাবা সেখানেই ছিলেন, শুধু এখন তার নীরবতায় একাকিত্ব ছিল না। মায়া সেখানেই ছিল, কিন্তু এখন তার তীক্ষ্ণতায় একটা বোঝাপড়া ছিল। বাড়ির প্রতিটি কোণ যেন বদলে গিয়েছিল। সেই চেয়ার যেখানে শ্যামলাল একা বসতেন, এখন সেখানে সবচেয়ে বেশি চা পান করা হতো। সেই দেয়াল যেখানে একটা ছবি চুপচাপ ঝুলছিল, এখন তা বাড়ির গৌরব হয়ে উঠেছিল। সেই নীরবতা যা আগে বোঝা ছিল, এখন মর্যাদায় পরিণত হয়েছিল। তারপর একদিন মায়া বাড়ির বাইরে একটা ছোট্ট নেম প্লেট লাগালো, চৌধুরী রেসিডেন্স, ফাউন্ডেড বাই শ্যামলাল। যখন শ্যামলাল তা দেখলেন, তিনি একটু হাসলেন। বেটা, এর দরকার ছিল না। মায়া মুচকি হাসল। আপনি ছাড়া এই বাড়ি শুধুই ইট আর দেয়াল বাবা। যে ভিত্তি দেখা যায় না, সেটাই আসল বাড়ি।